আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে উত্তেজনা, প্রতিহতে 0 পয়েন্টে বৈষম্য বিরোধীদের অবস্থান, ফ্যাসিস্টদের বিক্ষোভের অনুমতি নেই জানালেন প্রেস সচিব। রাজনীতির ঊর্ধ্বে উঠে সংবিধান সংস্কার আনতে হবে বললেন মাহফুজ আলম। ক্ষমতা কাঠামোতে মৌলিক পরিবর্তন চান হাসনাত কাইয়ুম। সমুদ্র আকাশ নিয়ন্ত্রণের সক্ষমতার অভাবে বছরে $9 কোটি রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। বিগত সরকারকে দুষছে সিভিল এভিয়েশন। সরকার নিষিদ্ধ করলেও থেমে নেই পলিথিন ব্যবসা। সাভারে প্রকাশ্যে চলছে পলিব্যাগ বেচাকেনা, অভিযান চালানোর দাবি প্রশাসনের। এবং নিষেধাজ্ঞা শেষে আবারও সরগরম পটুয়াখালী ইলিশের বাজার, মাছের সরবরাহ বাড়ায় কমেছে দাম, বেচাকেনায় খুশি জেলে ও ব্যবসায়ীরা। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহতে রাজধানীর 0 পয়েন্টে অবস্থান করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকাল থেকেই নূর হোসেন চত্বর দখল রেখেছে ছাত্র জনতা। বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে বেশ কয়েকটি মিছিল যুক্ত হয়েছে সেখানে। তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের দেখা মেলেনি এখনো। নূর হোসেন চত্বর ঘিরে পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোড়ের চারপাশে রাখা হয়েছে সাজোয়া যান। দর্শক, এই নিয়ে আরও জানাতে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী MA আজিম। আজিম, সকাল থেকে বৈষম্য বিরোধীদের কি তৎপরতা চোখে পড়েছে আর আইন শৃঙ্খলা বাহিনী কি ব্যবস্থা নিয়েছে, জানাবেন বিস্তারিত। এখন পর্যন্ত যে নূর হোসেন চত্বর গুলিস্তানের, সেখানে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র জনতার একটি অংশ কিন্তু এখানে রয়েছে। তবে এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগের কোনো অবস্থান বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের এখানে কিন্তু আমরা দেখিনি। এখনো কিন্তু আমার পিছনে যে নূর হোসেন চত্বরটি রয়েছে, ঠিক সেই জায়গাটি কিন্তু এখনো ছাত্র জনতার ব্যানারে যারা সকাল থেকে এখানে অবস্থান করেছেন তাদের দখলেই রয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখছি তারা জড়ো হয়ে আছেন। এবং কিছুক্ষণ পর পর কিন্তু আমরা দেখছি যে এখানে বিভিন্ন বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে গোল চত্বরটি অতিক্রম করে পল্টন থেকে গুলিস্তানের দিকে যাচ্ছেন, আবার গুলিস্তান থেকে বাইতুল মোকাররম থেকে সচিবালয়ের দিকে আসছেন। তারা কিন্তু মিছিল সহকারে রাস্তাগুলোতে ঘুরছেন এবং এর বাইরে আমরা সকাল থেকে যে চিত্রটি এখানে দেখেছি যে সকালে কিন্তু যানবাহনের চাপ অনেকটাই কম ছিল এবং তখন কিন্তু শুধুমাত্র নেতাকর্মীরাই এখানে উপস্থিত ছিলেন। এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখছি যে পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে এবং গোল চত্বরের চারপাশেই কিন্তু পুলিশের কঠোর অবস্থান রয়েছে এবং তারা কিন্তু সক্রিয় রয়েছেন এবং পুলিশের যে সাজোয়া যান সেগুলোও কিন্তু গোল চত্বরের চারপাশে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে তারা রেখেছেন। এবং এর বাইরে আমরা দেখেছি যে সচিবালয়ের যে ঠিক অগ্রভাগ, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সেনা সদস্যরাও অবস্থান করছেন এবং সেখানে সেনা সদস্যদের যে সাজোয়া যান সেগুলোও কিন্তু সেখানে রাখা হয়েছে। এর বাইরে এখানে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের এখানে দেখিনি। তবে এখানকার যারা স্থানীয় রয়েছেন বা যারা রাতে এখানে ছিলেন তারা যেটি বলছেন যে রাতে কিন্তু ভোর রাতের দিকে ছাত্রলীগের পক্ষ থেকে একটি মঞ্চ তৈরি করার কাজ তারা শুরু করেছিলেন ঠিক বাইতুল মোকাররম মসজিদের যে মার্কেটটি রয়েছে সেই মার্কেটটির পিছন বা বাইতুল মোকাররমের সামনের দিকে। তো সেখান থেকে কিন্তু সেই মঞ্চটি তৈরি করার সময় এখানে প্রশাসন এবং এখানে যে ছাত্র জনতা যারা ছিলেন তাদের বাধার মুখে তারা পড়েন এবং সেই মঞ্চটি তারা করতে পারেননি। এবং তারপরেও কিন্তু আরেকটি খবর আমরা শুনেছি যে আওয়ামী লীগ অফিস থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তিনিও কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এবং সবাইকে সক্রিয় হয়ে এই নূর হোসেন চত্বরে আসার জন্য বলেছিলেন এবং তার কিছুক্ষণ পরপরই কিন্তু তিনি সেই আওয়ামী লীগের অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর বাইরে আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে এখানে দেখিনি। তবে বিগত বছরগুলোতে কিন্তু আমরা দেখেছি যে খুব সকাল সকালই কিন্তু এখানে ফুল দেওয়া হয় এবং ফুলের শ্রদ্ধা জানানো হয়, কিন্তু সেই জায়গাটি কিন্তু আজকে এখন পর্যন্ত আমাদের চোখে এখনো পড়েনি এবং আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে আমরা এখনো দেখিনি। তো এখানে যারা এসেছেন তারা বলছেন যে তারা কিন্তু দিনভর এখানে অবস্থান করবেন, এখানে কোনো ধরনের কোনো কার্যক্রম আওয়ামী লীগের যে ঘোষণা ছিল সেটি তারা বাস্তবায়ন করতে দিবেন না। তো এই ছিল আমার কাছে গুলিস্তান নূর হোসেন চত্বর থেকে সবশেষ। আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বৈষম্য বিরোধীদের অবস্থান এবং আওয়ামী লীগের সর্বশেষ পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিম।
এদিকে আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাতেই গুলিস্তানের 0 পয়েন্টে অবস্থান নেয় ছাত্র জনতা। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার পর পাল্টা কর্মসূচি হিসাবে একই স্থানে গণজামায়াতের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র জনতার পোস্টারে বিক্ষোভ করা জনতা বিভিন্ন স্লোগানের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি তোলেন। ফজলে আদিত্যের প্রতিবেদন। অগণতান্ত্রিক শক্তি অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে 0 পয়েন্টের শহীদ নূর হোসেন চত্বরে রোববার বেলা ৩টায় বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেয় আওয়ামী লীগ। দলটির ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। এর কয়েক ঘন্টা পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হয়। পতিত আওয়ামী লীগ সরকারের বিচারের দাবিতে রোববার দুপুর 12টায় রাজধানীর 0 পয়েন্টে গণজামায়াতের ঘোষণা দেয় সংগঠনটি। তবে শনিবার রাত 11টার দিকে তাদের বিক্ষোভ করতে দেখা যায় 0 পয়েন্ট নূর হোসেন চত্বরে। ছাত্র জনতার পোস্টারে জমায়েত হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। সতর্ক সজাগ পাহারা দিচ্ছি, যাতে করে কোনো দুর্বৃত্ত, কোনো সন্ত্রাসীরা এই গণমানুষের শান্তি শৃঙ্খলার জীবনকে বিঘ্ন না ঘটাতে পারে। আমার চোখের সামনে আমার এক সহযোদ্ধা আমার এক ভাইকে গুলি করে হত্যা করেছে। আওয়ামী লীগ এই বাংলার বাড়ি থেকে সাধারণ জনগণের মন থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছে। আমরা ছাত্র জনতা আল্লাহর কসম করে বলে দিচ্ছি, আওয়ামী লীগের একটা দোসর বাড়িতে ফিরে যেতে পারবে না। বাংলার জমিনের কোথাও এই স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের কোথাও নামতে দেওয়া হবে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই সময় বিগত শেখ হাসিনা সরকারের বিচারের দাবি তোলেন। বাংলাদেশকে বিশৃঙ্খল পরিস্থিতিতে ঠেলে দেওয়ার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে স্বৈরাচারী প্রমাণ করার একটা নীল নকশায় আজ রাত এখানে আমরা অবস্থান করব। আমাদের যদি কিছু হয়, আগের মতো যদি মৃত্যু হয়, মৃত্যু পর্যন্ত আমরা রাজি আছি। এই স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করার জন্য বাংলার ছাত্র জনতাই যথেষ্ট। গণমানুষকে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার দায় তারা নিতে চায় না, সেজন্য পালিয়ে বেড়াচ্ছে। আর পালিয়ে গোপন বার্তার মাধ্যমে তারা কর্মসূচি দিচ্ছে। এইভাবে সে বারবার যে হত্যাচক্রের পরিকল্পনা করে, যে সেটার প্রতিবাদে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। গণতন্ত্র ছাড়া বাংলাদেশ টিকবে না। নূর হোসেনের সাথে রক্তের সাথে এই হাসিনা বেইমানি করেছে। বৈষম্য বিরোধী ছাত্রদের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীরাও 0 পয়েন্টে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। এদিকে শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী 10 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিলে ভাঙচুর ও অবমাননার পরিকল্পনা বাস্তবায়ন করছিল। শনিবার দিবাগত রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সম্প্রতি ভাইরাল অডিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশ দেন। সেই ছবি ও প্লাকার্ড ঢাল হিসাবে ব্যবহারের নির্দেশও দেওয়া হয়। এছাড়া সেগুলো ভাঙচুর ও অবমাননার ফুটেজ সংগ্রহের নির্দেশনাও দেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে এ পর্যন্ত 10 জনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে পোস্টার, ছবি সহ প্লাকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয়। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট উল্লেখ করে তাদেরকে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই কথা লেখেন তিনি। অন্যদিকে অনুষ্ঠানে ছাত্রলীগের মতো আর যেন কোনো সংগঠন তৈরি না হয় সেদিকে দেশের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে সচেতন থাকার তাগিদ দেন প্রেস সচিব। শামীমা আক্তারের প্রতিবেদন। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নিরাপদ বাংলাদেশ চাই আয়োজিত শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানে বিগত সময়ে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহাদাত হোসেন স্বাধীন। দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে ছাত্রাবাসে ছাত্রলীগের বিগত সময়ের নৈরাজ্যের চিত্র তুলে ধরা হয় এই প্রবন্ধে। প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, ছাত্রলীগের অপকর্মের কথা জানতে হলে এই প্রবন্ধ একবার পড়া উচিত। পুরো জাতিকে তারা একটা জিম্মিতে রেখেছিল। ছাত্রলীগের ছেলেমেয়েরা একটা জিম্মি অবস্থা, তারা যে আপনি ছাত্রলীগ করবেন এটা আপনার টিকিট টু হেভেন, বাকি কিছু করবেন না আপনার জীবন হেল। এবং আপনি যারা বিসিএস ইন্সপেকশনে আসছে গ্রামে,
পুলিশের লোকরা, তাদেরকে ছাত্রলীগের ছেলেরা যেই বলছে যে এই লোকটা বিএনপি করে, ওর ছেলেকে চাকরি দিবেন না। শিক্ষাঙ্গন নিরাপদ রাখতে ছাত্রলীগের মতো পেটোয়া বাহিনীকে দূরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি। এত ফেরোসাসলি পুলিশ যে আমাদের ছোট ভাই বোনদের বিরুদ্ধে নামলো, নেমে মানে নির্বিচারে গুলি করে এদেরকে মারলো, এদের আপনি অনেকের ব্যাকগ্রাউন্ড দেখেন ছাত্রলীগ, এটা তো আপনি দৃশ্যমান দেখছেন যে এই কতজনকে। তারপরে যে হেলমেট বাহিনী বা পুলিশের মধ্যে তাদের ইনফিল্ট্রেশন, ভয়াবহ একটা পুলিশ রাষ্ট্র তৈরি হয়েছিল এবং এটার মেন উপাদানটা এসছে ছাত্রলীগের থেকে। অন্যদিকে শনিবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে লেখেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নাই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মোকাবেলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। সংবিধান সংস্কার কমিশনকে সংস্কার প্রস্তাব তৈরির পূর্ণ স্বাধীনতা দিতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এমন মন্তব্য করে বলেন, রাজনৈতিক চাপমুক্ত অবস্থায় সংস্কার প্রস্তাব করতে হবে। তবে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইমের মতে ক্ষমতা কাঠামোতে মৌলিক পরিবর্তন এনে স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে সত্যিকারের গণতান্ত্রিক পথে যাত্রা শুরু সম্ভব। আর সিনিয়র আইনজীবী আহসানুল করিম সংবিধানে কিছু পরিবর্তনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির ক্ষমতা আরও বৃদ্ধির পক্ষে মত দেন। শামীমা আক্তারের আরও একটি প্রতিবেদন। দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংস্কারের লক্ষ্যে প্রতিবেদন প্রস্তুত করতে সংবিধান সংস্কার কমিশন করেছে অন্তর্বর্তী সরকার। অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে গঠিত কমিশনের সদস্য সংখ্যা 9 জন। কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে রাখা হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনে মাহফুজ জানায়, সংস্কার প্রস্তাব তৈরিতে পূর্ণ স্বাধীনতা দিতে হবে কমিশনকে। কমিশনকে স্বাধীনতা দিতে হবে। যদি কমিশনকে স্বাধীনতা দিতে হবে, সুতরাং কমিশন এই যে পিরিয়ডটা যা হবে গভর্নমেন্টের সাথে কথা, কিন্তু কমিশন একটা স্বাধীনতা ভোগ করবে যাতে যে কোনো পলিটিক্যাল প্রেসার কমিশনের উপর না আসে। এটা খুবই স্বাভাবিক। কমিশনকে স্বাধীনতা দিতেই বলে তো কমিশন প্রস্তাবনা দেওয়ার পরে গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, দেওয়ার আগে পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, দুইটা ঠিক আছে। মাঝখানে সময়টা কমিশনকে এই জিনিসটা দিতে হবে। কমিশনের একটা বাধ্যবাধকতা থাকবে, মাথার উপর চাপ থাকবে। বিদ্যমান সংবিধানের কতটুকু পরিবর্তন অথবা কেমন পরিবর্তন প্রয়োজন এমন প্রশ্নের জবাবে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, 53 বছরের অভিজ্ঞতায় বলা যায় দেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় সংবিধানের ক্ষমতা কাঠামোর পরিবর্তন প্রয়োজন। আমরা মনে করি এখানকার নির্বাচন ব্যবস্থা, এখানকার বিচার ব্যবস্থা, এখানকার সংসদ, তারপরে ধরেন এখানকার যে অর্থনৈতিক যে লুটপাটের আইন, এগুলিকে বাতিল করা, সেবা খাতটা আসলে স্থানীয় সরকারের কাছে তুলে দেওয়া। আমরা ইচ্ছা করলে এই অংশটাকে ক্ষমতা কাঠামোর একটা মৌলিক পরিবর্তন করতে পারি, যাতে আসলে একটা নেই স্বৈরতন্ত্রটা থাকবে না, মানুষ এখানে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করতে পারে। সংবিধানের কিছু অনুচ্ছেদে প্রয়োজনের তাগিদে পরিবর্তন ও সংস্কার হতে পারে বলে মনে করছেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম। কেয়ারটেকার গভর্নমেন্টকে যে উঠিয়ে দেওয়া হলো, আমি মনে করি এটাকে আবার নিয়ে আসা প্রয়োজন। কিছু কিছু ক্ষমতা প্রেসিডেন্টের যেটা আছে সেখানে কিছু ক্ষমতা বাড়িয়ে দেওয়া প্রয়োজন। তবে কোন প্রক্রিয়ায় সংস্কার হবে এ নিয়ে মতপার্থক্য রয়েছে। সরকার গঠনের জন্য যে নির্বাচন হয়, সেই নির্বাচন দিয়ে সংবিধানের সামান্য সংশোধন করা যেতে পারে, সংস্কার করা যায় না, পরিবর্তন করা যায় না। ব্যাপক সংস্কার কিংবা পরিবর্তন করতে হলে রিফর্ম অ্যাসেম্বলি কিংবা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করা লাগবে, অর্থাৎ গণপরিষদের বা সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন করা লাগবে। অবশ্যই সরকার করে যাবে, কেন করবে না? এই সরকার আর কেউ করবে। সংস্কারের কথা বলছেন, এটা করে হবেটা কি? এটা তো আপনি বাস্তবায়ন করতে পারবেন না, কারণ এগুলো বাস্তবায়ন করতে হলে এটার প্রয়োজন হবে, একটা সংসদের প্রয়োজন হবে। প্রশ্ন আসতে পারে, স্বাধীন হতে পারে কি হয়েছিল। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ স্বৈরতন্ত্র অবসানে সংবিধানের সংস্কার চায় তারা। দ্বিধা দ্বন্দ্ব না থাকে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা।
2009 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত বলপূর্বক গুমের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা এবং জবাবদিহি নিশ্চিতে গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে সম্ভাব্য সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বেশ কয়েকজন উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের উপস্থিতিতে এক বৈঠকে কমিশন সদস্যদের এ প্রতিশ্রুতি দেন তিনি। এক বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গুম কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, 31 অক্টোবর পর্যন্ত 1600 অভিযোগ পেয়েছে কমিশন। এর মধ্যে 400টি যাচাই বাছাই এবং 140 জন অভিযোগকারীর সাক্ষাৎকার নিয়েছেন তারা। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব হবে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সরকার প্রয়োজনে কমিশনের মেয়াদ 2 বছর বাড়াবে এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষার জন্য আইনি ব্যবস্থা তৈরি সহ প্রয়োজনীয় আদেশ জারি করবে। সমুদ্র আকাশে সিভিল এভিয়েশনের নিয়ন্ত্রণ সক্ষমতার অভাবে প্রতি বছর প্রায় $9 কোটি রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। দেশের বর্ধিত 200 নটিক্যাল মাইল সমুদ্র এলাকার 5টি গুরুত্বপূর্ণ রুটে প্রতিদিন গড়ে 50টি বিমান চলাচল করলেও রাজস্ব নিচ্ছে পার্শ্ববর্তী দেশগুলো। শুধু সক্ষমতার অভাবে সেন্ট মার্টিন সহ দেশের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূবের কিছু অংশের আকাশপথের বাণিজ্যিক নিয়ন্ত্রণ করছে ভারত ও মিয়ানমারের FIR। এভিয়েশনের দাবি, দক্ষ জনবলের অভাব আর বিগত সরকারের অনীহায় বারবার মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। শফিকুর রহমানের ছবিতে আলিমুজ্জামান সাফওয়ানের বিশেষ রিপোর্ট। দেশের আকাশসীমায় প্রতিদিনই ব্যবহার, উড্ডয়ন ও অবতরণ করে প্রায় কয়েকশো বিমান। আর এসব বিমানকে টেক অফ, ল্যান্ডিং সহ যাবতীয় আকাশপথের সেবা প্রদান করে সিভিল এভিয়েশন। বিমান ভেদে যা থেকে আয় হয় $300 থেকে $500। ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বিমান চলাচলের রুট হলেও রাডার সক্ষমতা ছিল খুবই দুর্বল। 40 বছর আগে রাডার প্রতিস্থাপন করে বসানো হয়েছে ফ্রান্সের তৈরি থেলাস কোম্পানির অত্যাধুনিক রাডার। কিন্তু এই রাডারে কি মিলছে বাড়তি আয়ের সুযোগ? আইকাওর নিয়ম অনুযায়ী একটি বিমান কোনো দেশের আকাশসীমা ব্যবহার ও অন্যান্য সুবিধা নিলে FIR অনুযায়ী বিল প্রদান করবে। তবে 53 বছরেও দেশের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ পায়নি সিভিল এভিয়েশন। সুন্দরবন, পার্বত্য চট্টগ্রামের কিছু অংশ ও অত্যন্ত স্পর্শকাতর সেন্ট মার্টিনের আকাশপথ নিয়ন্ত্রণ হয় ভারতের কলকাতা ও মিয়ানমারের FIR দ্বারা। ইন্ডিয়ান যেমন কলকাতা FIR এটা দেখতেছে বা করতেছে, তাদের এক্সটেনশন হয়েছে। তো এদের সাথে একটা বায়োলেটারালকে আমাদেরকে একটা এগ্রিমেন্টে যেতে হবে যাতে আমাদের পোর্শনটা যেন তারা ছেড়ে দেয়। এটা তো আকাশ কখনো অরক্ষিত থাকতে পারে না, যে কোনো একটা ফ্লাইট রিজনের মধ্যে থাকতে হবে, সেটা বাংলাদেশ হোক, ভারত হোক, মিয়ানমার হোক। হ্যাঁ, আকাশটা কমার্শিয়াল অপারেশনের জন্য আকাশটা একটা বিভিন্ন অঞ্চলে ভাগ করা আছে। সো এই অঞ্চলগুলো যার যেটা সক্ষমতা অনুযায়ী সেটা উপরে তার কর্তৃত্ব কভারেজ এস্টাবলিশ করে। 2014 সালে সমুদ্র জয়ের মধ্য দিয়ে বঙ্গোপসাগরের 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমি জোন পেয়েছে বাংলাদেশ। আর এই অঞ্চলটিতে রয়েছে আন্তর্জাতিক বিমান চলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি রুট। বিপুল পরিমাণ রাজস্ব আয়ের এই 5টি রুটও বাংলাদেশের FIR এর বাইরে। 12 নটিক্যাল মাইল যে সমুদ্রের কোস্টাল এরিয়ার পরে যেটা আছে সে অংশটা কিন্তু আমরা FIR এখনো অন্তর্ভুক্ত করা হয় নাই। তো আমাদের যে EEZ আছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, যেটা আমরা এখন পেলাম 200 নটিক্যাল মাইলের মতন ফ্রম দ্য কোস্টাল এরিয়া, ওইখানের উপর দিয়ে কিন্তু কয়েকটা রুট আছে, 4টে ইন্টারন্যাশনাল রুট আছে, একটা ইন্ডিয়ান ডোমেস্টিক রুট আছে। তো ওইটা কিন্তু আমাদের EEZ-এর উপর দিয়ে যাচ্ছে তারা। তো এই জায়গাটায় আমাদের কিন্তু এখন পর্যন্ত আমাদের FIR-টা এক্সটেন্ড করা যায়নি। তো এইখানে যদি আমরা ভবিষ্যতে এক্সটেন্ড করতে পারি তাহলে কিন্তু এখানকার যে রেভিনিউটা আমরা এখন পাচ্ছি না সেটা আমরা পাবো। সিভিল এভিয়েশন বলছে 4 বছর আগে মন্ত্রণালয় আবেদন করেও এখনো মেলেনি বাংলাদেশের FIR বাড়ানোর অনুমোদন, যার ফলে আন্তর্জাতিকভাবে কোনো পদক্ষেপই নেওয়া যাচ্ছে না। আমাদের বাংলাদেশের আকাশসীমার বাইরে স্পেশালি আপনার সাউথ ইস্টের দিকে যে অংশটুকু, মানে সেন্ট মার্টিন বলেন এবং বান্দরবনের অংশটুকু, এই অংশটুকু আমাদের আকাশসীমার বাইরে। তো এর মধ্যে আমি মনে করি যে সেন্ট মার্টিনটা আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল, স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীপ, এবং এইটা আমাদের ভূমির ভেতরে আছে, বাট আকাশসীমার বাইরে। আমরা সিভিল এভিয়েশন থেকে খুব চাচ্ছি, বাট মিনিস্ট্রি একটু স্লো,
সেটা হচ্ছে যে আমাদের এফআইআর বাউন্ডারিটাকে অ্যামেন্ড করার জন্য আমাদের তারা যে একটা অনাপত্তি দেবে মিনিস্ট্রিটা, সেইটা দেওয়ার জন্য তারা অনেক গড়িমসি করতেছে। আন্তর্জাতিক মুনাফা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ সিভিল এভিয়েশন খাত যখন সারা বিশ্বেই এগিয়ে যাচ্ছে, ঠিক তার উল্টো চিত্র দেখছে বাংলাদেশ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। 1 নভেম্বর থেকে সরকার পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করলেও থেমে নেই পলিথিন ব্যবসা। সাভারের বাজারগুলোতে প্রকাশ্যে ও গোপনে চলছে পলিথিন বিক্রি। ভোক্তারাও ব্যবহার করছেন এর ব্যবহার। যদিও নিষেধাজ্ঞা বাস্তবায়নে বাজারে অভিযান চালানোর কথা জানায় প্রশাসন। সহকর্মী দেওয়ান ইমনের প্রতিবেদনে জানাচ্ছেন টুম্পা আফরোজ। সরকারের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সাভারে প্রকাশ্যে চলছে পলিথিন ব্যবসা। উল্টো দাম বাড়িয়ে ব্যবসায়ীরা দিনে বিক্রি করছেন কয়েক মন পলিথিন। এতে গেল কয়েকদিনে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে পলিথিন সিন্ডিকেটের সাথে জড়িতরা। দোকান তো এমনি বহুত দোকান আছে, কিন্তু পলিথিন 6-7 দোকানে বেচে আর বেচবো না। সরি ভুল হয়ে গেছে, বন্ধই করে দিছি। এই অল্প কাটা ছিল না। ক্রেতা বিক্রেতারা বলছেন বাজারে পলিথিনের বিকল্প না থাকায় বাধ্য হয়েই ব্যবহার করছেন তারা। এটা বন্ধ হলে দেশের জন্য আমাদের অনেক ভালো, পরিবেশ ভালো থাকবে। মানে বিকল্প কোনো কিছু আমরা পাইলে ওটা বন্ধ করে দিক, তাতে অসুবিধা নেই, পরিবেশের জন্য খুব ভালো হবে। এটা আমি লেবু বিক্রি করি, আমার প্রতিদিন 60 টাকার বলি লাগে। প্রতিদিন ধরেন 400-500 টাকার পলিথিন লাগে, আর যদি ব্যাগ হয় তাহলে নিচে 2000 টাকার ব্যাগ লাগবে। 2000 টাকার ব্যাগও হইব না। পরিবেশ বিনষ্টকারী পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষেধাজ্ঞা আরোপ করা হলেও বাস্তবায়নে নেই স্থানীয় প্রশাসনের জোরালো তৎপরতা। যদিও উপজেলা প্রশাসনের দাবি অব্যাহত আছে অভিযান। পলিথিনকে নিষিদ্ধ করা হয়েছে, তো সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতেই আমরা নিষিদ্ধ পলিথিন যেটা, সেটার বিরুদ্ধে হলো যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আসছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে। 2002 সালে পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হলেও এখন পর্যন্ত চলছে পলিথিনের ব্যবহার। ব্যবহারকারীরা বলছেন পলিথিনের বিকল্প সহজলভ্য হলে এটি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর মাছ বাজারে আবারও স্বাভাবিক সরবরাহে ফিরেছে ইলিশ। অবরোধের কারণে দীর্ঘদিন মাছ ধরা নিষেধাজ্ঞা থাকায় বাজারে অন্যান্য মাছের সরবরাহ কমে গিয়েছিল, ফলে দাম ছিল চড়া। তবে অবরোধ শেষ হওয়ার পরপরই মাছের ট্রলারগুলো সমুদ্রে যাত্রা শুরু করেছে এবং নদীতে মাছ ধরার ট্রলার ফিরে আসে। বাজারে মাছের উপস্থিতি বেড়েছে এবং দামও কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পটুয়াখালী থেকে সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীর বাজারে আসতে শুরু করেছে ইলিশ সহ বিভিন্ন মাছ। নিষেধাজ্ঞার কারণে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা সমস্যায় পড়েছিলেন। তবে অবরোধ শেষে মাছ ধরার ট্রলারগুলো সমুদ্রে যাত্রা করায় বাজারে মাছের সরবরাহ বেড়েছে এবং দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। বাজার ঘুরে দেখা গেছে ইলিশ, চিংড়ি, রুই, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির মাছ। গভীর সাগরে থাকা জেলেরা ফিরলে মাছের সরবরাহ আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। সাগরে কোনো ট্রলার যাইতে পারে নাই, এর পরে ট্রলার যাবে, যাওয়ার পর নর্মাল হলে ট্রলার সাগরে 4 দিন থাকা লাগবে, 4 থেকে 5 দিন, তারপর ব্যাক করে মাছ আসবে। জাইলেরা গেছে, তারপর তারা মাছ ধরে আনবে, তারপর বোঝা যাইবে যে কতটুকু ক্ষতি হয়েছে আর কতটুকু বুকের হয়েছে। আমরা আগের থেকে মনে করেন কেজিতে 400 টাকা 500 টাকা কম। আগে যেটা বেচতাম মনে করেন 600 টাকা, হাইটে বেচছে 400 টাকা। যেটা বেচতাম 1500 টাকা, হাইটে বেচছে 1100 টাকা 1200 টাকা। আবার মাছ কমে যাবে, আবার দাম বাড়িয়ে যাবে। তবে মাছের দাম নিয়ে এখনো সন্তুষ্ট নন ক্রেতা। না, ইলিশ মাছ তো এখন খেতে পারি না, এই হাতের নাগালের বাইরে দাম। না, মাছের দাম কমে নাই, মাছের দাম চড়া, বাজার চড়া। আমরা চাই যে কম দামে মাছ খাই, অবরোধের পর আমরা এইটা আশা করি। অবরোধের ফলে প্রজনন বাড়ায় মাছের ভালো সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তারা। ইলিশের প্রবাহ যদি বাড়ে, ইলিশের উৎপাদনের সাথে যারা জড়িত যে জেলেরা, তারা আহরণ যদি বেশি করে, দাম কমে হলেও সার্বিকভাবে তারা বেশি মূল্য পাবে, বেশি লাভবান হবে এবং ক্রেতা তাদের ইলিশের স্বাদ পূরণ করে সরকারের প্রতি বা তিনি নিজে সন্তুষ্ট থাকবে। আমরা চাই প্রত্যেকটা মানুষ ইলিশ খাক। পটুয়াখালীর মৎস্য বিভাগের তথ্য মতে সেখানে 1 লাখেরও বেশি জেলে রয়েছেন, যার মধ্যে ৭৯,৩০০ জন সমুদ্রগামী জেলে। নিউজ ডেস্ক, দেশ টিভি। Mr. Noodles, amazing taste, Mr. Noodles.
দেখছেন সংবাদ সকাল। দখল দূষণে অনেকটাই বিলীন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রাচীন কালিন্দী খাল। অযত্ন অবহেলায় নাব্যতা হারিয়ে একসময়ের খরস্রোতা খালটির বিভিন্ন অংশে জেগে উঠেছে মাটির স্তর। আবর্জনার ভাগাড়ে পরিণত হওয়ায় একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, তেমনি বন্ধ হয়ে আছে পৌর এলাকার পানি নিষ্কাশন। স্থানীয়দের অভিযোগ, যুগ যুগ ধরে দখলদারিত্ব চললেও নিশ্চুপ প্রশাসন। সহকর্মী মেহেদী নূর পরশের তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। এক সময়ের খরস্রোতা কালিন্দী খাল এখন গোচারণ ভূমি। বর্জ্যের স্তূপ আর দখলদারদের থাবায় অস্তিত্ব সংকটে প্রাচীন এ খালটি। এক সময় খালে চলাচল করত ছোট বড় নৌকা, মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত জেলেরা। সেসব এখন সোনালী অতীত। প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ খালটি স্থলবন্দর, গাজীর বাজার, নারায়ণপুর সহ পৌর এলাকার সড়ক বাজার ও বড় বাজার দিয়ে প্রবাহিত হয়ে তিতাস নদীতে মিলেছে। গেল ২ দশকে খালের ২ পাশ দখল করে গড়ে তোলা হয়েছে শতাধিক স্থাপনা। সেই সঙ্গে বিভিন্ন বাসাবাড়ি ও শহরের বর্জ্য খালটিতে ফেলায় বন্ধ হয়ে যায় পানি প্রবাহ। এতে শহরের পানি নিষ্কাশন নিয়ে দেখা দিয়েছে সংকট। ব্যাহত হচ্ছে কৃষি সেচও। ভারতের যে ঢল আসে প্রতি বছরই, এইটার জন্য আমরা অনেক ভুক্তভোগী হই। এই খালটা মানুষে দখল করতেছে, বাড়ি করতেছে। আগে খালটা গভীর ছিল এবং এখানে নৌকা আসতো এবং আমরা এখানে সাঁতরাইতাম এবং মাছ ধরতাম। খালটি রক্ষায় অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান পরিবেশবাদীরা। প্রধান উপদেষ্টা সহ সে বন পরিবেশ উপদেষ্টার নিকট আকুল আবেদন, এই কালিন্দী খাল সহ আখাউড়ার প্রতিটা খাল এবং নদীকে পূর্বের নিয়ে ফিরিয়ে দেওয়া, পানি প্রবাহকে সচল করা আমাদের দাবি। দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের খালের চিত্র অনুযায়ী, অর্থাৎ আমাদের যেটা মৌজা ম্যাপ আছে সেটা ধরে যদি কোনো অবৈধ দখলদারকে পাওয়া যায়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই তাদেরকে উচ্ছেদ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আর খালটির ১.৫ কিলোমিটার অংশ খননে প্রকল্প হাতে নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা বাজেট বরাদ্দ অনুযায়ী কালিন্দী খালের ১.৫ কিলোমিটার খনন করার কাজ হাতে নিয়েছিলাম, যেটা আগামী জুন ২০২৫ শেষ হবে। মৃতপ্রায় খালটিতে প্রাণ ফিরিয়ে আনতে দ্রুত ব্যবস্থা নেবে সরকার, এমন প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।